আমরা এতদিন পর্যন্ত লিমিটের ক্লাসগুলোতে লিমিটের বেসিক কনসেপ্টগুলো শিখেছি। এখন আমরা অন্তরীকরণ শুরু করব। তো অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা নিয়ে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন এই জিনিসটা আসলে কোনো কিছুর পরিবর্তনের হার অথবা রেট অফ চেঞ্জের সাথে রিলেটেড। বিষয়টা কেমন? আমরা যখন রেট অফ চেঞ্জ বা পরিবর্তনের হার এই কথাটা ব্যবহার করি, আর একটু স্পেসিফিক ভাবে বললে আমরা রেট কথাটা অনেক জায়গায় হয়তো মাঝে মাঝে শুনে থাকবো। রেট বা হার, যেমন আমরা এরকম একটা কথার সাথে অভ্যস্ত, কল রেট 25 পয়সা পার মিনিট। তাহলে এটা আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে আমার প্রতি মিনিটের জন্য 25 পয়সা করে ফোন কোম্পানি চার্জ করতেছে। যেমন আমি যদি 1 মিনিট কথা বলি তাহলে বিল আসবে 25 পয়সা, আমি যদি 2 মিনিট কথা বলি তাহলে আরো 25 পয়সা অ্যাড হয়ে বিল হবে হচ্ছে 50 পয়সা। এবার একটু খেয়াল করি যে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনটাও আসলে কিন্তু এই পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জের সাথে সম্পর্কিত। তো আমরা এখানে আসলে কার পরিবর্তনের হার দেখবো? আমরা আসলে একটা ফাংশনের পরিবর্তনের হার দেখবো। আমরা যদি শুরুতে এরকম একটা ফাংশন লিখি y ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস 3, y ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস 3 এই ফাংশনটায় আমরা যদি x এর কিছু মান বসাই, যেমন x ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে y এর আমরা যে মান বা ভ্যালুটা পাই সেটা হচ্ছে y ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 2 বসালে y ইকুয়াল টু পাই কত? 7, x ইকুয়াল টু 3 বসালে y ইকুয়াল টু কত পাই? 9। তোমরা এরকম চিন্তা করতে পারো যে ধরো একজন মানুষের নাম আবুল এবং সে ব্যবসা শুরু করতেছে। ব্যবসা শুরু করার সময় তার কাছে যে টাকাটা ছিল সেটাকে y ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস 3 এটা দ্বারা প্রকাশ করা যায়। এবং প্রথম বছর শেষে ধরো x ইকুয়াল টু 1 বসানোর পরে তার কাছে যে টাকাটা হলো সেটা y ইকুয়াল টু 5, এবং আমরা যদি ইউনিট এভাবে চিন্তা করি যে 1 বছর পরে তার কাছে 5 কোটি টাকা আছে। x ইকুয়াল টু 2 বছর পরে তার কাছে টাকাটা হচ্ছে 7 কোটি, 3 বছর পরে তার কাছে টাকা হচ্ছে 9 কোটি। আমি সাধারণত একটু কোটি দিয়ে এক্সাম্পল দিই টাকা পয়সার বিষয়ে, তাহলে ভাবতে ভালো লাগে যে অনেক অনেক টাকা মনে হয়। তাহলে একটা জিনিস যদি আমরা খেয়াল করি যে আবুলের প্রতি বছর কত টাকা করে বৃদ্ধি পাচ্ছে? 2 কোটি করে টাকা বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে তার ওই যে ব্যবসায় লাভ, এই কথাটা যদি আমরা বলি তাহলে এই লাভটা তার আসলে প্রতি বছর 2 কোটি পার ইয়ার, তাই না? 2 কোটি করে বাড়তেছে তার টাকাটা, বা টাকা বৃদ্ধির হার হচ্ছে 2 কোটি। আরেকজন কথা চিন্তা করি, ধরেন আরেকজন হচ্ছে বাবুল, এরা দুইজন ভাই, এরা ব্যবসা শুরু করলো, দুইজনের কাছে ব্যবসা শুরুর সময় ধরো একই টাকা আছে, এবং বাবুলের ব্যবসাটা যে ফাংশন ফলো করতেছে সেটা হচ্ছে y ইকুয়াল টু নেগেটিভ টুয়াইস এক্স প্লাস 3। কেন বললাম আসলে দুইজনের ব্যবসার শুরুতে একই টাকা আছে? আমরা যদি x ইকুয়াল টু 1 বসাই তাহলে এখানে y ইকুয়াল টু 5 আসে, এখানে x ইকুয়াল টু 1 বসালে y ইকুয়াল টু কত আসে দেখি তো? y ইকুয়াল টু আসে হচ্ছে 1। কিন্তু x ইকুয়াল টু 0 তে কিন্তু দুইজনের সেম ছিল, x ইকুয়াল টু 0 তে এটাও y ইকুয়াল টু 3, এটা y ইকুয়াল টু 3, তার মানে দুই ভাই আসলে 3 কোটি টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। দ্বিতীয় বছর শেষে কি অবস্থা? x ইকুয়াল টু 2 হলে এখানে 2 বসালে আমরা y এর যে ভ্যালু পাবো নেগেটিভ 1, x ইকুয়াল টু 3 বসালে y এর যে ভ্যালু পাবো এটা নেগেটিভ 3। তার মানে এবার যদি আমরা খেয়াল করি তাহলে তার আসলে টাকা পয়সা কিন্তু কমে যাচ্ছে, এবং প্রতি বছর 2 কোটি করে টাকা কমে যাচ্ছে। তাহলে আমরা একটা বিষয় একটু খেয়াল করি, আবুলের টাকা পয়সা বৃদ্ধির হার 2 কোটি পার ইয়ার, আর বাবুলের টাকা পয়সা বৃদ্ধির হার হচ্ছে নেগেটিভ 2 কোটি পার ইয়ার, তার মানে তার টাকা কমতেছে। তাহলে একজনের পরিবর্তনের হার, টাকা পয়সার পরিবর্তনের হারটা পজিটিভ, আরেকজনের টাকা পয়সার পরিবর্তনের হারটা নেগেটিভ। তাহলে পরিবর্তনের হার কিন্তু দুই ধরনের হইতে পারে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আরেকটা হইতে পারে যে কোনো পরিবর্তন হচ্ছে না, কিরকম? যে যা আছে তাই থাকলো, সেই ক্ষেত্রে পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জটা কি? 0, যে প্রথম বছরও যেই টাকা আছে, দ্বিতীয় বছরও সেই টাকা, তৃতীয় বছরও সেই টাকা। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করি, এই যে পরিবর্তনের হার, এটা কি ফাংশনের আমরা কোনো কিছু দেখে সরাসরি বলতে পারি? ডেফিনেটলি বলতে পারি। দেখো এই যে 2, এই 2 ভ্যালুটা আসলে ফাংশনের মধ্যে কোথায় আছে? ফাংশনের মধ্যে এই জায়গাটায় আছে, এই যে এই জায়গাটায় 2 আছে। একইভাবে এই জায়গায় যে নেগেটিভ 2, এই নেগেটিভ 2টাই ফাংশনের মধ্যে কোথায় আছে? এই জায়গাটায় আছে। তার মানে বিষয়টা অনেকটা এরকম যে আমরা এখানে যে দুটো ফাংশন কনসিডার করেছি এগুলো হচ্ছে সরলরৈখিক ফাংশন বা লিনিয়ার ফাংশন, এবং সরলরৈখিক ফাংশন বা লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে পরিবর্তনের হারটা আমরা সরলরেখার ঢাল দ্বারা প্রকাশ করতে পারি। যেমন দেখো এই সরলরেখার ঢাল কত? 2, আর এই সরলরেখার ঢাল কত? নেগেটিভ 2, তাই না? আচ্ছা, কিন্তু একটা বিষয় হচ্ছে পৃথিবীর সমস্ত ফাংশন তার সরলরৈখিক ফাংশন হবে না। যেমন আমরা যদি y ইকুয়াল টু এক্স স্কোয়ার এই ফাংশনটা একটু খেয়াল করি,
এখানে x এর মান 1 বসালে y এর মান আসে 1, কিন্তু x এর মান 2 বসালে y এর মান কত আসে 4, x এর মান 3 বসালে y এর মান আসে 9। তার মানে তার যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা যদি খেয়াল করি, এটা কিন্তু সবসময় একভাবে হচ্ছে না। প্রথমে তার 3 বাড়ছিল 1 থেকে 2 তে যেতে, 2 থেকে 3 তে যেতে তার বৃদ্ধিটা কি ছিল 5 ছিল। তাহলে তার কিন্তু সবসময় একইভাবে বৃদ্ধি পাচ্ছে না। তাহলে আমাদের এখানে কিন্তু একটা সমস্যা তৈরি হলো। সেটা হচ্ছে যদি কোনো ফাংশন সরলরৈখিক ফাংশন হয়, তার পরিবর্তনের হার আমরা খুব সহজেই তার ঢাল দ্বারা বের করে ফেলতে পারি, এবং সরলরৈখিক ফাংশনের পরিবর্তনের হার সবসময় সেম থাকে। যেমন সবসময় তার ঢাল এখানে সবসময় 2, এখানে সবসময় -2। কিন্তু যখন আমরা বক্ররেখা নিয়ে কাজ করি, আসলে সরলরেখা বাদে সবাই তো বক্ররেখা, এবং ন্যাচারে আসলে বক্ররেখার নিয়ে আমাদের বেশি কাজ করতে হয়। সেই ক্ষেত্রে দেখো পরিবর্তনের হারটা বের করার জন্য আমরা কিন্তু আর কোনো পদ্ধতি এখন এপ্লাই করতে পারতেছি না, বিকজ একেক সময় একেকভাবে পরিবর্তিত হচ্ছে। প্রথম বছর থেকে দ্বিতীয় বছর যেভাবে চেঞ্জ হইছে, দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছর কিন্তু সেইভাবে চেঞ্জ হয় নাই। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই সমস্যাটা সমাধান করা, অর্থাৎ যে সকল ক্ষেত্রে পরিবর্তনটা সবসময় একইভাবে হচ্ছে না, একেক সময় একেকভাবে পরিবর্তন হচ্ছে, কখনো বাড়তেছে, কখনো কমতেছে, কিন্তু বাড়া বা কমাটা সবসময় সেম না, সেই সকল ফাংশনের পরিবর্তনের হার আমরা কিভাবে বের করতে পারি। এবারে তোমরা ছবিতে একটা বক্ররেখা দেখতে পাচ্ছ। তা আমরা অলরেডি জেনে গিয়েছি সরলরেখার ক্ষেত্রে পরিবর্তনের হার সরলরেখার ঢাল দ্বারা নির্দেশ করা যায়। আর যখন একটা বক্ররেখা এই যে এরকম কখনো বাড়ছে কখনো কমছে, এরকম একটা অবস্থায় আছে, তার পরিবর্তনের হারটা আমরা কিভাবে বের করতে পারি? এটা একটা উপায় হতে পারে যে আমরা এই যে বক্ররেখাটাকে অনেকগুলো ছোট ছোট অংশে ভাগ করে নিই। যেমন দেখো, আমরা যদি বক্ররেখাটাকে ছোট ছোট কিছু অংশে ভাগ করি, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, তাহলে তোমরা দেখতে পাবে যে একেক অংশ একেকটা সরলরেখার মতো মনে হয়। যেমন দেখো, এই অংশটা আমাদের কাছে মনে হবে যে এইখান থেকে এই পর্যন্ত একটা সরলরেখা দ্বারা নির্দেশিত, এবং এই সরলরেখাটা যদি তোমরা চিন্তা করো যে সরলরেখাটা দেখতে এইরকম, এবং এইরকম টাইপের সরলরেখাকে আমরা যদি ভালো করে খেয়াল করি, এদের ঢাল সাধারণত কি হয়? পজিটিভ হয় বা ধনাত্মক হয়। বাট এই জায়গাটায় যদি খেয়াল করো, এটা ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট এই ঢালটা দেখলে কি মনে হবে? আমি যদি এক্স অ্যাক্সিসটা আঁকতাম, এক্স অ্যাক্সিসের প্যারালেল হয়ে গেছে। আর এক্স অ্যাক্সিসের সমান্তরাল কোনো সরলরেখার ঢাল কত? ঢাল হচ্ছে 0। তার কারণে আমরা এই ধরনের ক্ষেত্রে ঢালটা 0 পাচ্ছি। আবার এই জায়গায় যদি খেয়াল করি, এই জায়গায় আমরা এইরকম সরলরেখার ক্ষেত্রে ঢালটা নেগেটিভ। এবং আসলে এই বক্ররেখাটার ক্ষেত্রে তো একই ঘটনা ঘটতেছে, যে এই অংশে তার মান বাড়তেছে। দেখো যে অংশে মানটা বাড়তেছে, পরিবর্তনের হারটা পজিটিভ। এইখানে আসলে একটু স্টেডি অবস্থায় আছে, পরিবর্তনের হার নাই, তাই পরিবর্তনের হারটা 0 বলি আমরা, ঠিক আছে? মানে এখানে চেঞ্জ হচ্ছে না। আর এই জায়গাটা দেখো তার মানটা কমতেছে, দ্যাটস ওয়াই পরিবর্তনের হার নেগেটিভ। ওকে, তো এখন পুরো বিষয়টা আমাদের এই যে পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জটা বের করার জন্য একটা ম্যাথমেটিক্যাল প্রসিজার দরকার। আমরা তো আসলে এইভাবে বলতে পারছি, কিন্তু এটাকে আমরা একটা ম্যাথমেটিক্যাল পদ্ধতি লাগবে। কারণ কি? কারণ আমরা ম্যাথমেটিক্সে সমস্ত ধরনের জিনিসগুলোকে আগে একটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, তারপরে ওই ফাংশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে তার পরিবর্তনের হার বের করতে চাই। সো এই জন্য আমরা একটা গাণিতিক পদ্ধতি বের করার চেষ্টা করব।